পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সমাজ কাঠামো নিয়ে। এটা সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। এই অধ্যায়ের মধ্যে এই সমাজ কাঠামো টপিকটা আছে, এটা আমরা আজকে আলোচনা করব। এটা সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়। তো চলো শুরু করা যাক। আজকে তাহলে আমরা আলোচনা শেষে সমাজ কাঠামো সম্পর্কে একটা ভালো ধারণা, সুস্পষ্ট ধারণা আমরা লাভ করতে পারবো। আর সমাজ কাঠামোর যে গুরুত্ব সেটা অনুধাবন করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো, এবং সমাজ কাঠামোর যে উপাদানগুলো আছে সেটা সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা করি। তো প্রথমে আমরা একটু দেখি যে সমাজ কাঠামো আসলে কি। সমাজ কাঠামো হলো সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, যেটাকে আমরা বলছি এই সমাজ কাঠামোর ইংরেজি আছে সোশ্যাল স্ট্রাকচার ইজ দ্য সেন্ট্রাল কনসেপ্ট অফ সোশিওলজি, যে কেন্দ্রীয় প্রত্যয় সমাজ বিজ্ঞানের। সমাজকে জানতে হলে এই সমাজ কাঠামো সম্পর্কে আসলে জানা প্রয়োজন। কোনো একটা দেশ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে সে দেশের সমাজ কাঠামো জানলে তখন ওই দেশ সম্পর্কে আমাদের একটা পূর্ণাঙ্গ চিত্র চলে আসে। সমাজ কাঠামো হলো সমাজের গড়ন বা গঠন, যে কোনভাবে একটা সমাজ গঠিত হয়েছে। সহজ ভাষায় যে ব্যবস্থার উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে তাকে সমাজ কাঠামো বলে। যেমন একটা ভবন তৈরি করতে গেলে তার একটা কাঠামো প্রথমে তৈরি হয়, সেটার উপর ভিত্তি করে কিন্তু ওই সমাজটা, ওই ভবনটা দাঁড়িয়ে থাকে। ঠিক একইভাবে এই সমাজেরও কিছু গঠন কাঠামো আছে যেগুলোর উপর ভিত্তি করে এই সমাজটা দাঁড়িয়ে আছে। মানব সমাজ সম্পর্কিত আলোচনায় সমাজ কাঠামো প্রত্যয়টির ব্যবহার আসলে শুরু হয় ঊনবিংশ শতাব্দী থেকে। সমাজকে পরিপূর্ণরূপে জানতে হলে তার এই কাঠামোগত দিক থেকেই আসলে পরিপূর্ণরূপে জানা সম্ভব। সে কারণে সমাজ কাঠামোর বেশ তাৎপর্য রয়েছে। এছাড়া যদি আমরা দেখি যে ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্ককে সামাজিক কাঠামো বলে। সম্পর্ক কেমন হতে পারে? ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক হতে পারে। একটা ব্যক্তি প্রতিষ্ঠানে চাকরি করছে, তাহলে ওইখানে ওই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তার সহকর্মীদের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয়। আবার যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলো পড়াশোনা করার জন্য, তাহলে ওখানে যাওয়ার পরে বিভিন্ন ব্যক্তির সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। সেটা হতে পারে তার শিক্ষকের সাথে, তারপর তার সহপাঠীদের সাথে, সিনিয়র জুনিয়রদের সাথে। তো এই যে একটা সম্পর্ক কিন্তু ওইখানে ওই প্রতিষ্ঠানের আলোকে তার সম্পর্কগুলো নতুন নতুন তৈরি হচ্ছে। তো এরকম এই সামাজিক সম্পর্কের উপর ভিত্তি করে যে সমাজ কাঠামো গড়ে ওঠে, এভাবে অনেকে বলতে চেয়েছেন। অন্য কথায় বলা যায় সমাজস্থ লোকের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা সৃষ্ট সংঘবদ্ধ, জটিল এবং নিবিড় যে সম্পর্ক সেটাকে বোঝানো যায়। অর্থাৎ ওই যে পারস্পরিক সমাজস্থ লোকের যে ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা যে একটা সংঘবদ্ধ সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা জটিল এবং নিবিড়, সেটাকে সমাজ কাঠামো বলেছেন। এছাড়াও যদি আমরা বলি যে সমাজ কাঠামো কতগুলো সংগঠনের পারস্পরিক সূত্রের সমন্বয়। আর এই সংগঠনগুলো মানুষ তার প্রয়োজনের তাগিদে গড়ে তুলেছে। এই সূত্রগুলো হতে পারে রাজনৈতিক, হতে পারে অর্থনৈতিক, হতে পারে ধর্মের ভিত্তিতে বা পরিবারের দ্বারা। এই সূত্রের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই যে সাংগঠনিক কাঠামোগুলো তৈরি হয় এবং এর নিরিখে সম্পর্কগুলোর সূত্রপাত হয়। তাই সমাজ ও সামাজিক কাঠামো সম্পর্কে জানতে হলে এই সমাজের অন্তর্ভুক্ত যে সকল দলগোষ্ঠীগুলো আছে, শ্রেণী আছে, জাতি আছে, এবং সে সকল গোষ্ঠীর স্বাভাবিক এবং অস্বাভাবিক যে কার্যগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হয়, বা জানতে পারলে আমাদের একটা সমাজের কাঠামো সম্পর্কে জানা সম্ভব। কারণ এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এই সমাজের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, এবং এই সমাজের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই কিন্তু এই সমাজটা টিকে থাকে। নানাবিধ প্রতিষ্ঠান আছে, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান। তখন আমরা যখন সামাজিক প্রতিষ্ঠানের কথা বলবো, তার মধ্যে সর্বাগ্রে চলে আসে আমাদের বিবাহ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, জ্ঞাতি সম্পর্ক। এগুলোই হচ্ছে মোটা দাগে আমাদের সামাজিক প্রতিষ্ঠান। এখানে যেহেতু আমাদের সামাজিক প্রতিষ্ঠানটাকে বেশি ফোকাস করতে হচ্ছে, এর জন্য আমরা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর যাব না। এছাড়াও বলা যায় সমাজ কাঠামো বলতে সমাজে বিদ্যমান বিভিন্ন সামাজিক সম্পর্ক, প্রতিষ্ঠান এবং সেগুলোর ভূমিকা ও আদর্শের যে একটা সুনির্দিষ্ট বিন্যাস, এগুলোকেও বোঝায়।
এটি সমাজে ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে সম্পর্ক এবং সামাজিক প্রতিষ্ঠানের কার্যকলাপগুলোকে সংগঠিত এবং নিয়ন্ত্রিত করে এই সামাজিক কাঠামোগুলো। কারণ কি এখানে ব্যক্তি যেমন আছে, ব্যক্তিগুলোকে নিয়ে একটা গোষ্ঠী তৈরি হয়, সেগুলোর মধ্যকার সম্পর্ক এবং এই যে সামাজিক প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করবে সেগুলো কিন্তু নির্ধারিত হয় বা নিয়ন্ত্রিত হয় এইগুলোর দ্বারা, এই সামাজিক প্রতিষ্ঠানগুলোর দ্বারা, যেগুলোর উপর ভিত্তি করে আমাদের এই সমাজ গড়ে উঠছে। এবার আমরা একটু প্রামাণ্য সংজ্ঞা দিই, তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন। যেমন র্যাডক্লিফ ব্রাউন বলেছেন, সমাজ কাঠামোর উপাদান হলো এই মানুষ। এই কাঠামো আসলে সমাজস্থ ব্যক্তিবর্গের দ্বারা গঠিত এমন একটা ব্যবস্থা যেখানে তাদের পারস্পরিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকভাবে সংজ্ঞায়িত এবং নিয়ন্ত্রিত। এখানে উনি মূলত ফোকাস করেছেন সামাজিক সম্পর্কের উপরে, যে সম্পর্কটা প্রাতিষ্ঠানিকভাবে সংজ্ঞায়িত হবে আছে এবং এগুলো নিয়ন্ত্রিত হয়। মরিস জিন্সবার্গ বলেছেন, সামাজিক কাঠামো বলতে ওই সকল প্রধান প্রধান সামাজিক প্রতিষ্ঠান ও গোষ্ঠীর জটিল সমন্বয়কে উনি বুঝিয়েছেন, যা সমাজ গঠনের মৌলিক উপাদান। এখানে উনি সামাজিক প্রতিষ্ঠান এবং গোষ্ঠীগুলোর জটিল সমন্বয়কে বুঝিয়েছেন। এখানে তিনি প্রতিষ্ঠান এবং গোষ্ঠীসমূহের এই পারস্পরিক যে জটিল সম্পর্ক সেটাকে উনি বুঝিয়েছেন। এখানেও কিন্তু সম্পর্কের কথা বলছেন, তবে এখানে উনি ব্যক্তিকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠান এবং গোষ্ঠীগুলো গড়ে ওঠে সেগুলো সম্পর্কের উপরে উনি ফোকাস করেছেন। আর আগের জন অর্থাৎ র্যাডক্লিফ ব্রাউন উনি ব্যক্তিবর্গের সামাজিক সম্পর্কের কথা বলেছেন। নেডিলের ভাষায় সামাজিক কাঠামো হলো একটি জনগোষ্ঠীর বিভিন্ন সদস্যের পারস্পরিক সম্পর্কের একটা রূপ। যে যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর মধ্যকার পারস্পরিক সম্পর্কের একটা রূপ, যা তাদের ভূমিকার মধ্য দিয়ে সুস্পষ্ট হয়ে ওঠে, যে কোথায় কার ভূমিকাটা কেমন হবে। সেই ভূমিকাটাও কিন্তু আমাদের এই সমাজ কর্তৃক নির্ধারিত থাকে এবং এই ভূমিকার দ্বারাও কিন্তু আমাদের এই সম্পর্কগুলো সুস্পষ্ট হয়ে ওঠে। এক একজন এক এক ভূমিকায় এক এক রকম দায়িত্ব পালন করেন। একজন শিক্ষক তিনি শ্রেণীকক্ষে এক ধরনের ভূমিকা পালন করেন, শিক্ষার্থীও এক ধরনের ভূমিকা পালন করেন, কিন্তু আবার যখন আমরা বন্ধুদের মধ্যে আড্ডা দিই তখন কিন্তু আমাদের ভূমিকাটা আবার ওই বন্ধুসুলভ আচরণের মধ্য দিয়ে ফুটে ওঠে। কার্ল ম্যানহেইম বলেছেন, সমাজ কাঠামো হচ্ছে সামাজিক শক্তিসমূহের পারস্পরিক ক্রিয়ার একটা জাল বিশেষ, যেখান থেকে পর্যবেক্ষণ এবং চিন্তার বিভিন্ন রূপের উদ্ভব ঘটে। এখানে উনি আবার সম্পর্কটার কথা বলেছেন, যেমন সেখান থেকে আবার বলছেন যে ওই সম্পর্কের নিরিখে আমাদের পর্যবেক্ষণ এবং চিন্তার বিভিন্ন রূপের উদ্ভব ঘটে বলে উনি বর্ণনা করার চেষ্টা করেছেন। টিবি বটমোর বলেছেন যে সমাজ কাঠামো হলো প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীসমূহের একটা জটিল অবস্থা। ইনি প্রতিষ্ঠান এবং গোষ্ঠীর কথা বলেছেন, যে যাদের জটিল একটা অবস্থার কথা উনি ফোকাস করেছেন। এবার আমরা দেখব সমাজ কাঠামোর বা সামাজিক কাঠামোর কিছু কার্যকরী পূর্ব শর্তের কথা উল্লেখ করেছেন এই টিবি বটমোর। উনি বলেছেন যে সকল প্রধান প্রধান প্রতিষ্ঠান এবং গোষ্ঠীর যৌগিক সমন্বয়ে সমাজ কাঠামো গড়ে ওঠে। তিনি সমাজের কতগুলো কার্যকরী পূর্ব শর্তের কথা বা প্রি রিকুইজিটের কথা উল্লেখ করেছেন এবং তিনি মনে করেন যে এগুলো পারস্পরিক সমন্বিত ভূমিকার যে যৌগিক সমন্বয়, সেই সমন্বয়ের ভিত্তিতে সমাজ কাঠামো গড়ে ওঠে বলে উনি মনে করেছেন। সেইগুলো কি কি পূর্ব শর্ত? যে যোগাযোগ বা ভাব বিনিময় ব্যবস্থা, যে কিভাবে ভাব বিনিময় হয় একটা সমাজের মানুষের মধ্যে। যেমন আমরা ভাষা ব্যবহার করি, বিভিন্ন সিম্বল বা চিহ্ন ব্যবহার করি, সেগুলো দিয়ে আমাদের ভাব বিনিময় হয়। সেই সিম্বলগুলো আবার এখন আমাদের নতুন করে আসলে তেমন বলার কিছু নেই, কারণ আমরা ফেসবুকে গেলে একটা মানুষ যে কোনো একটা স্ট্যাটাস দিয়েছে তার নিচে ওই লাইক বাটনের উপর প্রেস করলে আমাদের অনেক রকম আমাদের ওই সিম্বল বা চিহ্ন বা প্রতীক যেটাই বলি সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের মনের ভাব খুব প্রকাশ করতে পারি। পজিটিভ বা নেগেটিভ, হাসি, দুঃখ, কান্না, বিভিন্ন রকম আমরা ওখানে দেখতে পাই। এরপর বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে উৎপাদন এবং বন্টন প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত হয় বা নির্দেশিত হয়। এই অর্থনীতির আলোচনার বিষয়গুলো কিন্তু এই উৎপাদন এবং বন্টন প্রক্রিয়া, তো এগুলোর দ্বারাও কিন্তু সমাজ কাঠামো নির্ধারিত হয় বলে উনি এই পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া পূর্ব শর্ত হিসেবে বলেছেন যে পরিবার এবং শিক্ষা সহ সব ধরনের সামাজিকীকরণ,
যে সামাজিকীকরণ প্রক্রিয়া, যে কিভাবে আমরা সমাজের কাঙ্ক্ষিত সদস্য হয়ে উঠি, এটা নিয়ে আমাদের আর একটা অধ্যায় আছে প্রথম পত্রে। সেখানে আমাদের বেশ কয়েকটা ভিডিও আছে। তোমরা চাইলে আমাদের এই সমাজবিজ্ঞান প্রথম পত্র যে প্লে লিস্টে আছে ওখানে গেলে এগুলো পাবে। এই যে আমাদের সমাজের কাঙ্ক্ষিত সদস্য হয়ে ওঠা, এই শিক্ষাটা আমরা কিন্তু প্রধানত পরিবার থেকে পেয়ে থাকি। এই জন্য পরিবারকে বলা হয় সামাজিকীকরণের প্রধান বাহন। এখান থেকে আমরা একটা শিশু কিভাবে ক্রমান্বয়ে বয়স বাড়ার সাথে সাথে সামাজিক সদস্য হয়ে ওঠে, সেগুলো পরিবার থেকে কিভাবে শেখে, এগুলো আমরা ওখানে দেখেছি। তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এটাকেও একটা কার্যকরী পূর্ব শর্ত হিসেবে ইনি দেখানোর চেষ্টা করেছেন। এরপর হচ্ছে কর্তৃত্ব ব্যবস্থা ও ক্ষমতার বন্টন ব্যবস্থা। যে ক্ষমতা যখন বৈধভাবে প্রয়োগ করা হয় তখন সেটাকে বলা হয় কর্তৃত্ব বা অথরিটি। সে ক্ষমতার বন্টন ব্যবস্থা এবং কর্তৃত্ব ব্যবস্থাটা কেউ উনি পূর্ব শর্ত হিসেবে দেখেছেন, যে এটা থাকতে হয়, সব সমাজে থাকে, এবং এগুলোর দ্বারাও কিন্তু সম্পর্ক নির্ধারিত হয়, এবং এটার দ্বারাও কিন্তু আমাদের এই ক্ষমতা কাঠামোর উপরেও অনেক নির্ভরশীল আমাদের সমাজ কাঠামোটা। এছাড়াও উনি বলেছেন যে আচার অনুষ্ঠান ব্যবস্থা বা সামাজিক প্রথা ও রীতিনীতি। কারণ একটা সমাজে তখন দীর্ঘদিন ধরে বিভিন্ন জিনিস প্র্যাকটিস হয়ে আসে, চর্চা হয়ে আসে বংশ পরম্পরায়, তখন সেটাকে সমাজের জন্য কল্যাণকর হিসেবে দেখা হয়, এবং সেগুলো হয়ে যায় প্রথা রীতিনীতি। এবং এগুলো কিন্তু আমাদের সামাজিক সংহতি রক্ষা করে এবং এই সংহতিগুলোকে আরো মজবুত করে, বৃদ্ধি করে। এছাড়া ব্যক্তির জন্ম, তার হচ্ছে যে বয়প্রাপ্তি বা যৌবন প্রাপ্তি, প্রেম, বিবাহ, মৃত্যুকেও এই সামাজিক স্বীকৃতি দেওয়া বা গুরুত্ব আরোপ করা কিন্তু এই আমাদের প্রথা রীতিনীতিগুলোর অন্তর্ভুক্ত। যে আমরা বিবাহকে কখন স্বীকৃতি দিই, যখন আমরা এই যে ইসলাম ধর্মের অনুযায়ী সাক্ষীর উপস্থিতিতে যখন এই কবুল পড়া হয়, তখন সেগুলোকে, অর্থাৎ ওই যে তিনজন ব্যক্তি উপস্থিত থেকে সাক্ষী দিচ্ছেন, এটা কিন্তু একটা সামাজিক স্বীকৃতি যে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এইভাবে বিবাহ পরবর্তী পরিবার গঠন, এই যে অনেকগুলো বিষয়, এই যে উদাহরণগুলো দেয়া হচ্ছে, এগুলো সবই কিন্তু, বা একটা শিশুর জন্ম, সেটা কিন্তু এই সামাজিক স্বীকৃতি দিচ্ছে, এই তোমার বাবা, এই তোমার মা, দাদা, নানা নানি, এইভাবে কিন্তু আমাদের সমাজ স্বীকৃতি দিচ্ছে। তো এরকম এই যে আনুষ্ঠানিকতা, আচার অনুষ্ঠান বা সামাজিক প্রথা রীতিনীতির বিষয়গুলো, এগুলোকে উনি একটা কার্যকরী পূর্ব শর্তের কথা বলেছেন। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলোর কথা উনি বলেছেন, যেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই সমাজটা দাঁড়িয়ে আছে। এরপর সামাজিক কাঠামোর যে কিছু ভিত্তির কথা উল্লেখ করেছেন কার্ল মার্কস। উনি প্রধানত দুটি ভিত্তির কথা বলেছেন। একটা হচ্ছে মৌলিক কাঠামো বা মৌল কাঠামো, ইংরেজিতে বেসিক স্ট্রাকচার বলা হয়েছে, আর একটা হচ্ছে সমাজের উপরি কাঠামো। এই মৌলিক উপরের ভিত্তি করে সুপার স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। এটাকে উনি পিরামিডের মতো করে যদি আমরা তুলনা করি, তাহলে দেখতে পাই এই যে ডান পাশে আমরা ওই লেখাটা দিয়েছি, যে পিরামিডের মতো করে উনি দেখিয়েছেন। সেই ছবিটা আমরা এখানে দিতে পারি না জায়গার স্বল্পতার কারণে। সেটাকে এই যে নিচের বেজ স্ট্রাকচার বলা হয়েছে বা বেসিক স্ট্রাকচার, যেটা হচ্ছে মূলত উৎপাদন ব্যবস্থা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মিনস অফ প্রোডাকশন, তারপর রিলেশনশিপস অফ প্রোডাকশন, অর্থাৎ এই উৎপাদন ব্যবস্থার উপরে ভিত্তি করে এই যে মূলত অর্থ ব্যবস্থাটাকেই উনি এই বেসিক স্ট্রাকচার বলেছেন, যে সমাজের অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থা এবং ওই ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের সম্পর্ককে আর কি বলেন। এবং এই মৌলিক কাঠামোর উপর ভিত্তি করেই সমাজের এই যে উপরি কাঠামো বা এই যে সুপার স্ট্রাকচার, এটা গড়ে উঠেছে বলে উনি মনে করেন। আর এই উপরি কাঠামোর মধ্যে রয়েছে সংস্কৃতি, ধর্ম, বিশ্বাস, রাজনীতি ইত্যাদির কথা বলা হয়েছে। তো এখানে আমরা মিডিয়া বা এগুলো আমাদের এখানে উল্লেখ দেখতে পাচ্ছি। তো এইখানে বলছে যে এই যে বেসিক স্ট্রাকচারটা শেপ করে দিচ্ছে এই সুপার স্ট্রাকচারটা কেমন হবে। আবার এই যে ডান পাশে আমরা অ্যারো দিয়ে দেখতে পাচ্ছি, এই সুপার স্ট্রাকচারটা কি করছে, মেইনটেইন দ্য বেস, অর্থাৎ এই বেসটাকে, অর্থনীতিটাকে মেইনটেইন করে। তাহলে এই বাম পাশের এটাকে, অ্যারোটাকে আমরা দেখতে পাচ্ছি যে সুপার স্ট্রাকচারটাকে শেপ করে দিচ্ছে এই বেস স্ট্রাকচার বা অর্থনীতি, উপরি কাঠামোটাকে শেপ করে দিচ্ছে, আর উপরি কাঠামো নির্ধারণ করে দিচ্ছে বা মেইনটেইন করছে আমাদের এই বেসিক স্ট্রাকচারটাকে বা আমাদের অর্থ ব্যবস্থাটাকে। এই জন্য এক একটা দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সেই দেশের সুপার স্ট্রাকচার বা উপরি কাঠামোগুলো কিন্তু নির্ধারিত হয়। কারণ কি, একটা দেশের অর্থনীতি যখন মজবুত থাকে তখন স্বাভাবিকভাবে
তারা তাদের অন্যান্য সব খাতে বিনিয়োগ করতে পারে সুন্দরভাবে, সেটা শিক্ষা, তারপর অর্থনীতি, কর্মসংস্থান, আর এগুলোর দ্বারাই কিন্তু আমাদের নির্ভর করে যে ওই পরিকাঠামোটা কেমন। কারণ কি, মানুষের অর্থ ব্যবস্থার উপর ভিত্তি করে তাদের যে ক্রয় ক্ষমতা, তাদের শিক্ষা, এই সবগুলোই নির্ধারিত হয়। তো এই জন্য এই বেস স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ একটা সমাজের জন্য। এইভাবে উনি দেখিয়েছেন। এরপরে এছাড়াও উনি উৎপাদন পদ্ধতি নির্ভর সমাজ কাঠামোর কথা বলেছেন, যে উৎপাদনের উপায় বা পদ্ধতি এবং এই উৎপাদন সম্পর্ককে কেন্দ্র করে সমাজ কাঠামো গড়ে ওঠে বলে উনি মন্তব্য করেন। তার মতে ইতিহাসে নির্দিষ্ট সংখ্যক সমাজ কাঠামোর অস্তিত্ব লক্ষ্য করা যায়। সেগুলো কি কি? আদিম সাম্যবাদী সমাজ কাঠামো, যে আদিম যুগে কোন ধরনের সমাজ কাঠামো ছিল, সেখানে ওই যে হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি, অর্থাৎ ফলমূল সংগ্রহ করা এবং পশু শিকার করা। তারপর থেকে আস্তে আস্তে কৃষির সূত্রপাত হয়েছিল। একটা পর্যায়ে এসে দাস নির্ভর সমাজ কাঠামো গড়ে ওঠে। সেখানে দুইটা শ্রেণী ছিল, একটা হচ্ছে দাস এবং দাস মনিব। এটা আমাদের সামাজিক স্তর বিন্যাসের মধ্যে ডিটেইল আলোচনা আছে। এছাড়া সামন্ত প্রথা নির্ভর সমাজ ব্যবস্থা ছিল, সমাজ কাঠামো ছিল, সেটা ইউরোপের সামন্ত প্রথা বা ফিউডালিস্টিক সিস্টেম বিদ্যমান ছিল, সেখানে এক ধরনের সমাজ কাঠামো ছিল। এছাড়া পুঁজিবাদী সমাজ কাঠামো আছে এখন সর্বত্রই, অর্থাৎ সম্পদ পুঞ্জীবিত করা। আর সর্বশেষে এসে সাম্যবাদী সমাজ কাঠামো, যে সব জায়গায় মানে সাম্য প্রতিষ্ঠিত হবে, সমতা প্রতিষ্ঠিত হবে, বৈষম্য থাকবে না, এই ধরনের একটা কথা। এই বিষয়ের উপর ভিত্তি করে যে সমাজ কাঠামো, সেটা হচ্ছে সাম্যবাদী সমাজ কাঠামো। এবার আমরা একটু দেখব সমাজ কাঠামোর গুরুত্ব, কেন এগুলো দরকার। সংগঠিত সম্পর্কের ধরনটা কিন্তু নির্ধারিত হয় এই সমাজ কাঠামোর মধ্যে দিয়ে। সামাজিক কাঠামোতে ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যকার সম্পর্ক সংগঠিত থাকে এবং একটা নির্দিষ্ট প্রথা এবং নিয়মের মধ্যে দিয়ে এই সম্পর্কটা পরিচালিত হয়। স্থায়িত্ব, ধারাবাহিকতা, এই সামাজিক কাঠামো স্থায়ী এবং প্রজন্ম থেকে প্রজন্মে এগুলো প্রবাহিত হয়। এখানে সমাজের নিয়ম কানুন, রীতিনীতি, প্রথা প্রায়শই এগুলো দীর্ঘ সময় ধরে চলতে থাকে, বংশ পরম্পরা এগুলো প্র্যাকটিস হতে থাকে। তারপর সংগঠন ও নিয়মাবলী, সামাজিক কাঠামো বিভিন্ন নিয়মাবলী ও প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত হয় বা নিয়ন্ত্রিত হয়, যা ওই সমাজের আদর্শ এবং মূল্যবোধকে বজায় রাখতে সাহায্য করে থাকে। এছাড়া ভূমিকা ও মর্যাদা, প্রতিটা ব্যক্তির সামাজিক কাঠামোতে নির্দিষ্ট ভূমিকা এবং মর্যাদা থাকবে। যেমন একটা পরিবারের প্রধানের ভূমিকা ও মর্যাদা কেমন হবে, প্রতি কর্মস্থলের কর্মীদের এক একজনের এক একটা ভূমিকা, দায়িত্ব, কর্তব্য থাকে, ধর্মীয় নেতার ভূমিকা কেমন হবে, ইত্যাদি আমরা সমাজ কাঠামো দ্বারা নির্ধারিত হতে দেখি। এছাড়া সামাজিক প্রতিষ্ঠান, সমাজ কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো এই সামাজিক প্রতিষ্ঠান। যেমন বিবাহ, পরিবার, জ্ঞাতি সম্পর্ক। এখানে প্রতিষ্ঠান বলতে কোনো কাজ করার জন্য যে ধারাবাহিক প্রক্রিয়া, সেটাকে বলা হয় প্রতিষ্ঠান সমাজবিজ্ঞানের ভাষায়। এছাড়াও সামাজিক কাঠামোর গুরুত্ব রয়েছে সামাজিক নিয়ন্ত্রণ, যে সামাজিক কাঠামো ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে ও পরিচালনা করে এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখতে এগুলো সহায়তা করে থাকে। এছাড়া সংহতি এবং ঐক্য, সামাজিক কাঠামো ব্যক্তিরা কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত হবে তা নির্ধারণ করে, যা সামাজিক সংহতি ও ঐক্যকে নিশ্চিত করে। পরিচয় ও দায়িত্ববোধ, সমাজে ব্যক্তির কি ভূমিকা পালন করবে এবং কি তার দায়িত্ব কর্তব্য থাকবে, তার আইডেন্টিটি বা পরিস্থিতিটা কেমন হবে, এগুলো কিন্তু নির্ধারিত হয়। ওই যে আমরা প্রথমে বলেছি যে একটা পরিবারের মা বাবা বা অন্যান্য আত্মীয় স্বজনের পরিস্থিতি কিন্তু আমাদের সমাজ থেকে নির্ধারণ করে দেয় বৈধভাবে, যে এই পরিবারের এই তার মা সেই সন্তান ভূমিষ্ঠ করেছেন, বা দত্তক নেয়ার হলেও সেটাও নির্ধারণ করে দেয় আর কি। এরপর আমরা দেখব সামাজিক কাঠামোর উপাদানগুলো, যে মানুষের সামাজিক পরিস্থিতি এবং সামাজিক ভূমিকাগুলো সমাজ কাঠামোর অন্যতম উপাদান। কারণ কি, এই সমাজ কাঠামোর মৌলিক উপাদানই হলো সমাজ, আর সমাজ গঠিত হয় মানুষকে নিয়ে, যেখানে তার নির্দিষ্ট পরিস্থিতি থাকে এবং সমাজে তার ভূমিকা নির্ধারণ করে, যেগুলো আমরা একটু আগে আলোচনা করেছি, সেগুলোর সাথে অনেকটা মিল আমরা দেখতে পাই এই উপাদানগুলোর মধ্যে। সামাজিক মানুষ জন্মের পর সমাজের কাছ থেকে তার ভাষা শেখে, প্রয়োজনীয় আচার আচরণ কিভাবে করতে হবে সেগুলো শেখে, পরিবার এবং বিবাহ ব্যবস্থা শেখে, সেখানে রীতিনীতি কি কি প্রচলিত আছে সেগুলো, আদর্শ, মূল্যবোধ ইত্যাদি শিক্ষা এখান থেকে লাভ করে। প্রত্যেক মানুষেরই সমাজে একটা অবস্থান বা ভূমিকা আছে, আর মানুষের এই অবস্থানের জন্যই তাকে কিন্তু আমরা সামাজিক জীব বলে থাকি। ব্যক্তির এই সামাজিক আচার আচরণ, ভূমিকা, আদর্শ, মূল্যবোধ, মর্যাদা ইত্যাদি বৈশিষ্ট্যের কারণে কিন্তু ব্যক্তি এবং মানুষের সামাজিক ব্যক্তি হিসেবে আমরা পরিগণিত করে থাকি।
এছাড়া স্থায়ী এবং অস্থায়ী প্রতিষ্ঠান, সমাজে বিভিন্ন সংঘ বা প্রতিষ্ঠান নিয়ে গঠিত, যেগুলো স্থায়ী কিংবা অস্থায়ী হতে পারে। আর এই স্থায়ী সংগঠনগুলো সমাজের মানুষকে রক্ষা করার জন্য গড়ে ওঠে। এছাড়া মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য সংঘ বা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে। আর্থিক বিষয় সমাধানের জন্য আর্থিক প্রতিষ্ঠান, রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য এবং তার কার্যাবলীর ভিত্তিতে গড়ে উঠেছে এই রাষ্ট্র এবং এখানকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে কোনো ব্যক্তি যদি সমাজ বহির্ভূত কাজ করে, তবে তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু এই সংগঠন বা প্রতিষ্ঠানের হাতে থাকে এবং তাকে শাস্তির বিধান থাকে। সুতরাং মানুষের আচরণ, আদর্শ, মূল্যবোধ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করার জন্য সামাজিক এই সংগঠনের প্রয়োজন। আর এই ধরনের সামাজিক সংগঠনই কিন্তু সমাজ কাঠামোর অন্যতম প্রধান উপাদান। এছাড়া আমরা বলছি সামাজিক প্রথা প্রতিষ্ঠান, যে বহু বছর ধরে যেগুলো প্র্যাকটিস হতে হতে বংশ পরম্পরায় সেগুলোকে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেগুলোই আমাদের আহ, রীতিনীতি বা প্রথায় পরিণত হয় এবং সেগুলোর বেড়াজালে কিন্তু আমরা সবসময় আবদ্ধ। প্রতিনিয়তই কিন্তু আমাদের সমাজের বিভিন্ন প্রথা রীতিনীতি আমাদেরকে বলে দিচ্ছে যে তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করে এটা তোমার কাজ করা ঠিক হচ্ছে কি হচ্ছে না, এটা তোমার সমাজ মেনে নিবে কি নিবে না। এরকম পৃথিবীর প্রত্যেকটা বিষয় সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু আবর্তিত হয়, তেমনি সমাজও বিভিন্ন প্রথা অনুযায়ী অগ্রসরের। সব সমাজে সুনির্দিষ্ট কিছু প্রথা আছে, নিয়ম কানুন আছে, রীতিনীতি আছে। সুতরাং সমাজের মধ্যে যে সকল নিয়ম কানুন, প্রথা, রীতিনীতি থাকে তা সমাজ কাঠামোর উপাদান হিসেবে বিবেচিত হয়। এছাড়া সামাজিক আদর্শ ও মূল্যবোধ অর্থাৎ আচরণের মানদণ্ড, এগুলো সমাজ কাঠামোর গুরুত্বপূর্ণ উপাদান। প্রত্যেক সমাজের প্রত্যেক মানুষের নিজস্ব কিছু আদর্শ বা মূল্যবোধ ও রীতিনীতি থাকে। আবার সমাজের নিজস্ব মূল্যবোধের এই মানদণ্ড থাকে, যে মানদণ্ড অনুযায়ী আমরা আচার ব্যবহার করে থাকি। প্রত্যাশিত সময় অনুযায়ী আমাদের মানদণ্ডের ইন্ডিকেটর বা নির্ধারকগুলো এক এক রকম হয়ে থাকে। আমরা ছোট থাকলে আমাদের আচরণ কিন্তু ভুল হলে সেটা সহজে পরিমার্য, কিন্তু আর একটু বড় হলে, কৈশোর বয়সে বা যৌবনে এসে সেই ভুলগুলো কিন্তু আমরা আর করতে পারি না। এর জন্য কিন্তু আমরা ছোটবেলায় শিশু বয়সে কিন্তু আমাদের লেখার জন্য কিন্তু পেন্সিল, স্লেট এগুলো আমরা ব্যবহার করে থাকি, কারণ যাতে খুব সহজে আমরা মুছে সেটা সংশোধন করতে পারি। কিন্তু এরপরে তখন বড় হচ্ছে, তখন কিন্তু কলম দিয়ে লিখতে হবে, তোমার বিবেচনা করেই কিন্তু তোমাকে লিখতে হয়। সেখানে কিন্তু সহজে কিন্তু আমরা সব জিনিস কেটে দিতে পারি না বা সব জিনিস মুছতে পারি না। তো এরকম তখন কিন্তু হয়তো বা একটা দাগ দিয়ে আমরা কেটে দিই, কিন্তু সেটা কিন্তু মুছে ফেলা যায় না। তো এরকম আমাদের বয়সের সাথে সাথে আচরণের মানদণ্ডও কিন্তু নির্ধারিত হয়। তাই ব্যক্তি যেমন তার মূল্যবোধের দ্বারা সমাজকে প্রভাবিত করে, তেমনি সমাজও ব্যক্তিকে প্রভাবিত করে। তাই সমাজে টিকে থাকার জন্য এই মূল্যবোধের প্রয়োজন। তো এগুলো আমরা দেখলাম সমাজ কাঠামোর বিভিন্ন উপাদান, যেগুলোকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করে নিয়েছি, আলাদা আলাদা ভাবে না বলে। শেষের কথা যদি আমরা বলি, অর্থাৎ আমরা বলতে পারি যে সমাজ কাঠামো বলতে সমাজের যে ক্রিয়াশীল পূর্ব শর্ত সমূহকে ঘিরে সৃষ্ট প্রধান প্রধান প্রতিষ্ঠান এবং গোষ্ঠীর যে যৌগিক সম্পর্ক ও ভূমিকা, সেগুলিকে বুঝিয়ে থাকে সমাজ কাঠামো বা সামাজিক কাঠামো। আমরা যদি বিভিন্ন পূর্বের বছর প্রশ্ন দেখি, তাহলে 2019 সালে এসেছে সমাজবিজ্ঞান অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় কোনটি, এটা জ্ঞানমূলক প্রশ্নে এসেছিল। আবার 22 সালে 21 সালে এসেছে সমাজ কাঠামো কি, এটাও জ্ঞানমূলক প্রশ্ন ছিল, অর্থাৎ সৃজনশীলের ক। আবার আর একবার খতে এসেছে অনুধাবনমূলক সমাজ কাঠামো বলতে কি বোঝায়। এখানে আর একটু হয়তোবা এই যে প্রথম দুইটা প্রশ্ন 1-2 লাইনে তুমি লিখতে পারলেও এই পরেরটাতে কিন্তু আরেকটু বড় কয়েক লাইন লিখতে হবে। এটা কিন্তু 23 সালে বেশ কয়েকটা বোর্ডে এসেছে। হয়তো এখনো সৃজনশীলের যে মূল যে প্রশ্ন অর্থাৎ গ এবং ঘ, সেখানে ওইভাবে আমরা এখনো পাইনি। তো এ পর্যন্ত আশা করি এই সমাজ কাঠামো সম্পর্কে তোমাদের একটা পূর্ণ ধারণা তৈরি হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।